সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ যে ফোকাস। আপনাদের সঙ্গে আছেন সাইদ খান। আলোচনার জন্য আমার সাথে একজন অতিথি রয়েছেন। আমার সাথে আছেন দৈনিক আমার দেশের উপসম্পাদক সুলতান মাহমুদ বদর। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, জেট ফোকাস আমরা প্রতিদিনই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি অতিথির মুখ থেকে। আজ আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর একটি আলোচনা শুনবো। ভালোভাবে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় জেনজির উত্থান ঘটছে। 2-3 দিন আগে নেপালে একটা অভ্যুত্থান ঘটলো। সেখানে শুধু ক্ষমতাসীন রাজনৈতিক দল না, সকল রাজনৈতিক দলের নেতাদের উপরে কিন্তু আক্রমণ হয়েছে এবং সবাই অধিকাংশ পালিয়ে গেছে। এবং সেখানে নতুন একটি সরকার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছে। ভারতেও কিন্তু জেনজির প্রভাব শুরু হয়েছে এবং সেখানে উত্তাল মোটামুটি বলাই যায়। এই হচ্ছে একটি বিষয়। আর একটি বিষয়, এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চলছে। সেই নির্বাচনে নানান সমীকরণ হচ্ছে এবং নানান ধরনের আলোচনাও চলছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা ক্যাম্পাসে নেই এবং সবগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন নির্বিঘ্ন, সুষ্ঠু এবং অবাধ হচ্ছে। আবার এই নির্বাচনের নানান ত্রুটি বিচ্যুতি বা নানান অভিযোগ তুলে ছাত্রদল সহ বেশ কিছু সংগঠন বর্জন করছে। আসলে গন্তব্য কোথায়? ধন্যবাদ। দুটি বিষয় আপনি অবতারণা করেছে, একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে আর একটি আমাদের দেশের অভ্যন্তরের একটি বিষয়। দেখেন, গত আওয়ামী লীগ সরকার 16 বছরে শুধু সাধারণ মানুষের ভোটের অধিকার নয়, শিক্ষার্থীদের যে ভোটের অধিকার, যেখান থেকে বলা হয় রাজনীতির সূতিকাগার, যেখান থেকে শুরু গণতান্ত্রিক রাজনীতি, শিক্ষা যেখান থেকে আসে, সেই জায়গায় কিন্তু রুদ্ধদ্বার অবস্থায় ছিল, বন্ধ করে রেখেছিল। এবং দুই একটি কখনো কখনো যে নির্বাচন আমরা হতে দেখেছি, সেগুলো একেবারেই নিজস্ব কেন্দ্রিক এবং সেখানটাতেও কখনো কখনো রুখে দেওয়ার, এবং সেই যে রুখে দিয়েছে যখনই টের পেয়েছে বিগত সরকারের সময় যে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনগুলো তাদের নিয়ন্ত্রণে রাখা যাবে না, বা সেখানে রাতের ভোট করা যাবে না, বা সেখানে ব্যালট বাক্স ভরে রেখে নির্বাচন করা যাবে না, তখন দুই একটি নির্বাচন দিয়েও সেখানে পরাজয়ের পর তারা কিন্তু সব নির্বাচন বন্ধ রেখেছিল। এই যে বঞ্চনা, শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের বঞ্চনার আরেকটি জায়গা ছিল শিক্ষার্থীদের গণতন্ত্র বা অধিকার বঞ্চনার জায়গা। শিক্ষাঙ্গনে যে বঞ্চনা ছিল সেটি আমরা জানতে পারি নিত্য নতুন এসছে তথ্য প্রযুক্তির এই যুগে। শুধুমাত্র প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার বাইরেও আমরা যদি সোশ্যাল মিডিয়া থেকেও আমরা দেখেছি যে বঞ্চনা কত রকম হয় বা কত প্রকারভেদ বঞ্চনা, সেটি কিন্তু আমরা সেখানে তখন দেখেছি। পরিবর্তনের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী যে সময়টা, আমাদের তো এক ধরনের প্রত্যাশা ছিল যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ তৈরি করব। সেই জায়গাটিতে এসে যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্যে ফাটল দেখছি আমরা। এবং এই অভ্যুত্থান পরবর্তী যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচন ঘিরেও কিন্তু সেই পুরনো নির্বাচনী যে আবহ, সেই যে পরিবেশ, হাসিনা রেজিমের সময় ব্যালট বাক্স নিয়ে বিতর্ক, ব্যালট নিয়ে বিতর্ক, ছিল দেয়া ব্যালট, এরকম নানান অভিযোগ তোলা হচ্ছে। বা ভোটের যে আয়োজক কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তোলা হচ্ছে। এটি আসলে তো নিশ্চয়ই কাম্য নয়, কিন্তু তারপরেও অভিযোগগুলো উঠছে তো কাম্য নয়। এবং একেবারে সবগুলো যে সত্য সেটিও নয়, আবার সবগুলো যে উড়িয়ে দিবেন সেটিরও সুযোগ। সত্য মিথ্যা যাচাই করবার তো কতগুলো ব্যারোমিটার আছে, সেই জায়গায় সত্য মিথ্যা যাচাই হোক। আমরা অগ্রিম কোনটি সত্য কোনটি মিথ্যা সেই বিশ্লেষণ আমরা সেই বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু বিতর্ক বলছেন যে বিতর্ক কেন উঠেছে। আমি যেটি শুরুতেই বলছিলাম যে দেখেন, গত 16 বছরের যে আপনি যে রিজিউমের কথা বলছিলেন, সেখানটার যে চিন্তা চেতনা ধারণা মানসিকতা, সেটি কিন্তু রয়ে গেছে। সেটি জনপ্রশাসনের মধ্যে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, এবং এই যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রসার, সেখানটাতেও আপনি দেখবেন যে কারা গত বছরের প্র্যাকটিস
গত 16 বছরে কি হয়েছে, সেখান থেকে কিন্তু বেরোতে পারেনি। আমাদের সমাজের যে প্রত্যাশা ছিল মানুষ, না সমাজের যে মানুষগুলো, এই সব প্রতিষ্ঠানের বাইরের মানুষগুলোর কি মানসিকতায় কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? আমি আপনার প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এসে আমি প্রতিষ্ঠানের বাইরে আসছি। প্রথমে আপনি প্রতিষ্ঠানে যেটি বলছিলাম যে দেখেন সেখানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, আপনি ভোট আয়োজন করবার যে জায়গাগুলোতে একটা হচ্ছে দীর্ঘ অচলায়তনের কারণে মানুষের যে অভ্যাস, সেই অভ্যাসটা ভুলে গেছে যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করবার জন্য, এই যে বাধাহীন নির্বাচন করার জন্য, ত্রুটিহীন নির্বাচন করবার জন্য এই যে একটা অভ্যাস হয়ে যায় না যে প্রতি 5 বছর বা প্রতি 3 বছর পর একটা ইলেকশনের একটি প্রক্রিয়া থাকে, মানুষ অভ্যস্ত হয়ে যায়। আপনি দেখবেন এখন কি হচ্ছে, একজন ছাত্রকে একটি ব্যালট দেওয়ার জায়গায় 2টি ব্যালট দিয়ে দিচ্ছে। একজন শিক্ষার্থীকে 2টি ব্যালট দিয়ে দেওয়া হয়েছে, তিনি যে ব্যালটে সিল করেছেন সেটি ফেরত দিয়েছেন, ওটি আবার আরেকজনকে দিয়ে দেওয়ার গল্প শুনছি, গুজব শুনছি। এটি এক জায়গায় না, একাধিক জায়গায় এরকম যখন ঘটনা ঘটছে, এটি হলো এই যে দীর্ঘ অচলায়তন, দীর্ঘ যে ঝিমিয়ে পড়া বা একেবারে ভুলে যাওয়ার যে সংস্কৃতি, এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সংস্কৃতি, সেটি ভুলে যাওয়ার সেই জায়গা কিন্তু সামনে এসেছে, আউটকাম, সেটিরই আউটকাম। এই যদি হয় সেই দীর্ঘ অচলায়তনের আউটকাম বা সিস্টেম ব্রেক করবার যে আউটকাম যদি এরকম হয়, সেটি তো আগামীতে আমরা যে প্রত্যাশাটি নিয়ে বসে আছি, গণতন্ত্রায়নের পথে আমরা এগোতে চাই, তো সেই জাতীয় নির্বাচনেও তো সেই একই ধারাবাহিকতা আমাদের সামনে আবারও। আমি কিন্তু সেই আলোচনায় আসতে চাচ্ছিলাম, কারণ আপনি যখন এটি কিন্তু একরকম সূচনা, এখানটাতে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে যা কিছু হচ্ছে, এটির কিন্তু রিফ্লেকশন। আমি কিন্তু জাতীয় নির্বাচনের একটি বলা চলে যে প্রাক পরীক্ষা বা প্রাক নির্বাচনী যেটিকে, সেটি আমার কাছে এখানটাতে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? আপনি যেটি বলছেন যে এই যে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে ফ্যাসিবাদকে বিতরিত করলাম, আজকে যারা ঐক্যবদ্ধ আন্দোলন করলো, সামনের সারিতে ছিল, তারাই তো এই শিক্ষার্থীদেরকে আমরা বলছি অগ্রভাগের আন্দোলনের সৈনিক। তখনকার নেপথ্যে বড় রাজনৈতিক বিএনপি থেকে শুরু করে বড় রাজনৈতিক দলগুলো সব রসদ জুগিয়েছে, কিন্তু সেই স্পার্কিং যেটি করতে হয়, সেই স্পার্কিংটা কিন্তু করেছিল এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের ভিতরে ঐক্য ছিল, বজ্র কঠিন ঐক্য তাদের মধ্যে ছিল। তো সেই ঐক্যের ফাটলটা ধরেছে এখানে স্বার্থের আঘাত বলতে এখানে স্বার্থ, এই ক্ষমতা কেন্দ্রিক স্বার্থ, সেই ক্ষমতার বলয় কে কার পক্ষে নেবে, সেটিকে যে কোনো অর্থে, এই শব্দটি একটু যদি কোট আনকোট হয় তাহলে ভালো, কারণ বিগত এই যে ছাত্ররা যারা আজকে শিক্ষাঙ্গনে, কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর, যারা মাস্টার্স করছে, মাস্টার্সের স্টুডেন্ট বা হায়ার এডুকেশনের জন্য আছে, তারা 4-5 বছর ধরে দেখছে। আপনি তো আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন, তো আপনার কাছে কি এটি মনে হয় যে আসলে রিজিম চেঞ্জ হয়েছে কিন্তু রিজন চেঞ্জ হয়নি? না, রিজিম চেঞ্জ হয়েছে, রিজন চেঞ্জ হয়নি, দ্যাট ইজ ভেরি কারেক্ট। আমার কাছে প্রথম মূল্যায়নটা এরকম এখনো পর্যন্ত হয় নাই, এবং না হওয়ার আরেকটি কারণ হলো যে আপনি দেখবেন যে জুলাই পরবর্তীকালে যখন বড় বড় রাজনৈতিক দলের নেতারা বক্তৃতা বিবৃতি দিয়েছে, একটি দলের পক্ষ থেকে কিন্তু একবার ফ্রম দ্য ভেরি বিগিনিং একটি দলের শীর্ষ নেতা বলেছিল, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম, আমরা ভারতকে মাফ করে দিলাম, আমাদের সাথে তাদের কোনো দূরত্ব নেই। এই যে মাফ করে দেওয়ার যে সংস্কৃতি, সেটি কিন্তু ভেতরে ভেতরে কাজ করে। এটিকেও তো এক ধরনের মব বলা যায়, একজন অপরাধীকে উইদাউট জাস্টিস জাস্টিফাই করে দেয়া, মাফ করে দেয়া। আপনার কাছে কি সে মাফ চেয়েছে? না চাইতেই মাফ করে দেয়া, মাফ না চাইতে মাফ করে দেয়া, এই যে মাফ করে দেয়া, এটাকে এক ধরনের মব। আপনি এক ধরনের যদি মবের দিকে নিয়ে যেতে চান, সবকিছুকে মবের সাথে না, মব মানে তো আইনকে বাইরে রেখে নিজের মতো করে, সেটি যদি ভেতরে ভিতরে হয়, সেটিকে মব হলো প্রকাশ্যে,
মব হলো প্রকাশ্যে। তিনি তো প্রকাশ্যে বলেছেন। হ্যাঁ, তিনি প্রকাশ্যে বলেছেন, কিন্তু সেটিকে মবে, ইন্টারনাল মবে রূপান্তর করেছেন আপনি যদি বলেন সেটিকে। সেই ঘটনাটিরই বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে গিভ অ্যান্ড টেক? হ্যাঁ, গিভ অ্যান্ড টেকের মধ্যেই চলে গেছে। আমি যেটা বলি, আমার যেটা কাছে মনে হয় যে ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং যেটিকে বলা হয়, ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং এর একটি সুফল। আরেকটি ব্যর্থতা হলো, আরেকটি ব্যর্থতা আছে, সুফল যেমন ওদের আছে, আরেকটি ব্যর্থতা হলো যে যদি ছাত্রদলের কথাই বলেন, ছাত্রদল গত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত এবং নিগৃহীত প্রকাশ্যে যে ছাত্র রাজনীতি, তারা সেটি করতে পারেনি। তাদের ঝিমিয়ে পড়াটা বেশি ছিল এবং তাদের ভিতরে এই যে আগামীতে নির্বাচন একটি রূপরেখা আসছে, গণতন্ত্র ফিরে আসবার যে কৌশল, সেই জায়গায় যে কাজ করবার যে দরকারটা ছিল, যেখানে ছাত্রদেরকে কাছে টানবার যে প্রয়োজনটা ছিল, তাদের সমস্যা কি, তাদের সাথে থাকবার যে জায়গাটা ছিল, যেটি আরেকটি দল ভেতরে ভেতরে সেই কাজটি অতিমাত্রায় করেছে। কিন্তু ছাত্রদলের প্রতি মানুষের যে সমর্থন ছিল, সেটিকে যদি বলেন যে পরিকল্পিত প্রপাগান্ডা দিয়ে ছাত্রদলকে যেভাবে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, তেমনি ছাত্রদলও নিজেদের যে কর্মযজ্ঞর মধ্য দিয়ে ভোটারদের মন জয় করতে পারেনি। এই ব্যর্থতাটা ছাত্রদলের। এটি কি ব্যর্থতা বলবেন না সীমাবদ্ধতা? না, আমি বলবো ব্যর্থতা। ব্যর্থতা এই কারণে বলবো, সীমাবদ্ধতা নয়। সীমাবদ্ধতা আর ব্যর্থতা ভিন্ন জিনিস। ব্যর্থতা এই কারণে যে ছাত্রদল যখনই এই পরিবর্তিত প্রেক্ষাপট হয়েছে, তখন থেকে ছাত্রদলের উচিত ছিল, তাদের জানা দরকার ছিল যে এটি আগামীতে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। বাদল ভাই, আপনার ব্যাখ্যা অনুযায়ী এটি নিশ্চয়ই তাদের দায়। হ্যাঁ, দায় তো অবশ্যই, দায়িত্ব নিশ্চয়ই, দায়িত্ব। কিন্তু তারা কি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এখানে? দায়িত্বহীনতার পরিচয় আপনি যদি বলেন, মোটা দাগে না হলেও কোনো না কোনো ভাবে দায়িত্বহীনতা তাদের আছে। কেন দায়িত্বহীনতা আছে? তারা যে বিষয়গুলোকে অ্যাড্রেস করবার দরকার ছিল, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি চায়, গত 15 বছরে কি কি পায় নাই, কোথায় কোথায় বঞ্চনা ছিল, সেই বঞ্চনার জায়গাগুলো অ্যাড্রেস করে সেই তারা তো এখনো ক্ষমতায় যায়নি। তার দল একটা মানে পাওয়ার পার্টি অ্যাটিটিউড চলে আসার চেয়ে আমি এই জায়গাতে বলবো, আপনি যেটিকে বলছেন যে সীমাবদ্ধতা, আমি বলবো তাদের মনোযোগের ঘাটতি ছিল ওই জায়গাটাতে। তারা ওই জায়গায় সঠিক সময়ে সঠিক মনোযোগ দিয়ে ওই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটিকে রেকটিফাই করবার যে উদ্যোগ নেওয়া, সেই জায়গায় তাদের ঘাটতি ছিল। এটি না হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মনোযোগের ঘাটতি ছিল বা তাদের দায়িত্বহীনতাও বলেই ধরে নিলাম, কিন্তু এর প্রভাব জাতীয় রাজনীতিতে কেন পড়বে? জাতীয় রাজনীতিতে তো সবগুলো রাজনৈতিক দলের যথেষ্ট মনোযোগ আমরা দেখেছি। আচ্ছা, আপনি এখানটাতে কিন্তু জাতীয় রাজনীতিতে তার প্রভাব পড়েছে আমি কিন্তু সেটি মনে করতে চাই না। আপনি বললেন যে প্রভাব পড়তে পারে, জাতীয় পড়তে পারে এই কারণে, কারণ মানুষের ভিতরে একটি ধারণা তৈরি হয়। আমরা এই সমাজেই বড় হয়েছি, এখানেই জন্মেছি, এখানকার মানুষের পালস বুঝবার চেষ্টা করি বিভিন্ন সময়। সেটি হলো একটি নাড়া দিয়েছে, কিন্তু একটি নাড়া দিয়েছে। আমি মনে করি এটি যারা বিজয়ী হয়েছে আর যারা বিজয়ী হতে পারে নাই, তাদের জন্য একটি শুভ বার্তা। তারাও একদিক দিয়ে বিজয়ী, তারাও একদিক থেকে বিজয়ী, যে তাদের দুর্বলতাগুলো কি তারা ইতিমধ্যে আইডেন্টিফাই হয়েছে আমি মনে করি। এবং যেখানে যেখানে তারা অ্যাটেনশন দিতে পারে নাই বা অ্যাটেনশন দেওয়ার দরকার ছিল, আমি মনে করি তারা এখন থেকে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী অবস্থান নেবে এবং সেই দিকে বেশি মনোযোগী হবে, স্বাভাবিক মনোযোগের চেয়ে বেশি মনোযোগী হবে সেই জায়গায় যে ভুল ত্রুটিগুলো কোথায় কি আছে। এবং আমি তো মনে করি যে তাদের যে মূল দল যারা বিজয়ী হতে পারেনি, সেই মূল দল এটিকে ইতিমধ্যেই তারা তাদের বিচার বিশ্লেষণ করেছে এবং সেই জায়গায় অ্যাড্রেস করবে। বাদল ভাই, আপনার এই কথার রেশ ধরে আমি একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে আপনি বললেন যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আমাদের দুয়ারে করা নাড়ছে এবং এটি এক ধরনের বার্তা জাতীয় রাজনীতির জন্য, এবং গিভ অ্যান্ড টেক শব্দটি বললেন। তাহলে আপনার তো নিশ্চয়ই মনে হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আমাদের এখানে না হোক, দুইটি পক্ষ প্রকটভাবে চাচ্ছে। একটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বা আওয়ামী লীগ। তারা চাচ্ছে না যে এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক নির্বিঘ্নে বা আদৌ অনুষ্ঠিত হোক, এটি তারা চাচ্ছেন না। এই ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল বা যে পরিবেশ পরিস্থিতি দেখে অনেকে আবার আশঙ্কা করছেন যে
এটি আগামী নির্বাচনকে ভ্যান্ডালাইজ করবার ওয়ে আউট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমি বলবো যে দেখেন, আপনি যে দুটি পক্ষের কথা বলেছেন, সেই দুটি পক্ষই বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি, মজবুত অর্থনৈতিক ভিত্তি এবং বাংলাদেশের স্বাধীনতা। একটি দল মনে করে তারাই বাংলাদেশের স্বাধীনতা এনেছে, কিন্তু তারা মনে করে তারা, হ্যাঁ, কিন্তু তারা ভেতরে ভেতরে তারা যা মনে করে তার বৈপরীত্য তাদের প্রতিটি কাজে আমরা দেখেছি। আর তাদের যে শক্তি, তারা কখনোই বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ, শক্তিশালী দেশ হিসেবে তারা দেখতে চায়নি। তারা বাংলাদেশে সবসময় তাদের অঙ্গুলি হেলনেই বাংলাদেশ চলবে, তাদের একটি পরিকল্পিত, তাদের একজন কি বলে দলদাস বা তাদের চিন্তার একজন দাস বাংলাদেশকে শাসন করবে, অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে কাউকে নিয়োগ করবে, তারা দাঁড়ানো। এবং এটি 16 বছরে সেটি সুচারুভাবে সম্পন্ন হয়েছে আমি যেটুকু মনে করি। তো সেটির সাথে, তাদের চাওয়ার সাথে বাংলাদেশের গণমানুষের চাওয়া কিন্তু ভিন্ন। বাংলাদেশের গণমানুষ কিন্তু কোনো অবস্থাতে আর সেই পুরনো যে ফ্যাসিজমের যে মেয়াদ, সেই জায়গায় কিন্তু সেই নামে না ফিরলো অন্য কেউ ফিরলো, সে ফিরে যেতে চায় না। আরেকটি সুবিধা যেটি আমি বলছিলাম তার বৈপরীত্য, সেটি হলো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে কোনো মূল্যে একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে, তাদের বক্তব্যে বারবার বেরিয়ে আসছে যে তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেবার 4 মাসের মাথায় যে ঘোষণাটি দিয়েছিলেন যে 2026-এর মধ্যভাগের আগেই তারা নির্বাচন দেবে, যে ঘোষণাটি তারা দিয়েছিলেন, উনি সেই জায়গায় আজও পর্যন্ত স্ট্রিক করছেন। এবং সর্বশেষ উনি যে কথাটি বলেছেন সেই ইঙ্গিত নির্বাচন কমিশনে দিয়েছে, এবং তার বিভিন্ন উইং থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। তারা সেই জায়গায় অনড়, সেই জায়গাটিকে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাই, সমর্থনও জানাই। কিন্তু যখন এই যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যেই পরিমাণ বিতর্ক উঠেছে, তো উপদেষ্টাদের 2-1 মুখ থেকে বলা হচ্ছে যেমন ডাকসু নির্বাচন যেভাবে স্বচ্ছ হয়েছে, জাতীয় নির্বাচনও এমন স্বচ্ছ হবে, এমন নির্বিঘ্ন হবে। এমন যদি স্বচ্ছ হয়, এমন যদি নির্বিঘ্ন হয়, এবং এটা যদি স্বচ্ছতার বা নির্বিঘ্নের বা বিতর্কের ঊর্ধ্বের নির্বাচন হয়, তাহলে কেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটি নিয়ে জনমনে প্রশ্ন ওঠে কিনা? জনমনে তো প্রশ্ন উঠবেই। আপনার বিশ্লেষণটা, আপনি কিভাবে ঘটনার বিশ্লেষণটা কিভাবে করবেন তার উপরে অনেক কিছু নির্ভর করবে। দেখেন, প্রত্যেকটি বিষয়ে কতগুলো মানদণ্ড নিয়ে এগোতে লাগে আপনি যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করেন। এখন এই যে ডাকসু নির্বাচনের মতো নির্বাচন হবে, এটি যারা বলেন, ডাকসু নির্বাচনে যে বিষয়গুলো আপত্তি উঠেছে সেগুলোর কি সুরাহা এখনই হয়েছে? আপনার আপত্তিহীন নির্বাচন কি না? একটি পক্ষ আপত্তি তুললো, তারা তো কোনো মামলা করলো না। না, আপত্তি, আমি যে জায়গাতে আসছি, যে আপত্তিগুলো এসছে সবগুলোতে মামলার ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আবার তাইলে আপনারা আপত্তি তুললেন, আবার ওয়েলকাম করলেন বিজয়ীদের, সেটি তো দেখেছি। ফলাফল বর্জন করলেন, কোনো দলের পক্ষ থেকে ওয়েলকাম করা হয়নি। না, আমার প্রশ্ন, কোনো ব্যক্তি সেটি ব্যক্তি করতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ফলাফল মানলেন না, আবার ওয়েলকাম করলেন। একটু বৈপরীত্য, কন্ট্রাডিক্টরি, একেবারেই কন্ট্রাডিক্টরি। এবং আপনি যেটি বলছেন, যে ঘটনাকে আপনি আসতে চাচ্ছেন, যে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যে নির্বাচন, সেটি দ্বারা জাতীয় নির্বাচন কতখানি স্বচ্ছ বা মানে একই রকম যদি হয়, আমি বলি যে দেখেন, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এটি বিস্তৃত, মানে বাংলাদেশ, এই 55,598 বর্গ মাইলের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যারা ভোটার পরিচয়, যাদের পরিচয়পত্র আছে বা ভোটার হয়েছেন বা হবেন শেষ পর্যন্ত, তাদের সবার মতামত আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল, সেটির সাথে ওটি রিফ্লেক্টেড হওয়ার কোনো, আপনি তো বললেন এক ধরনের, আমি বলছি একটি ওয়েব উঠেছে, কিন্তু তার বাস্তব পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ এখানটাতে রাজনৈতিক, আপনি যে দুটি জায়গার কথা বললেন ভুন্ডুল করবার চেষ্টা করছে, সেটি কিন্তু দেশের বাইরে থেকে শুধু না, দেশের ভেতরেও নির্বাচনটিকে কত পিছিয়ে দেয়া যায়। নির্বাচন, যে সরকার প্রধান বা নির্বাচন কমিশন যে প্রাইমারি টাইম ফ্রেম ঘোষণা করেছে, তার মধ্যে যাতে নির্বাচনটা না হয়, সেটিকে তাদের মতো করে তারা সাজিয়ে গুছিয়ে
তাদের পক্ষে পুরোপুরি নিতে পারে, সেই জন্য কত ডিউরেশন দরকার সেই ডিউরেশন পর্যন্ত নিয়ে যাওয়ার কিন্তু প্রচেষ্টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বক্তব্য, সভা সমাবেশ, বিবৃতিতে। আমরা কিন্তু সেই প্রচেষ্টা না, আমি সেটাকে অপচেষ্টা বলবো। কারণ বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে একটি সুন্দর ভোট উৎসবের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাবার জন্য। সেই গণতন্ত্রে ফিরে যাবার যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করবার শুধুমাত্র ফ্যাসিস্ট সরকার বা তাদের দোসর পরাশক্তি না, এটি দেশের অভ্যন্তরেও একটি মহল কাজ করছে এবং তাদের উপরে কিন্তু ওই পরাশক্তি এবং ওই দোসর ভর করেছে। তাদের ভর করার নজির, আমি দায়িত্ব নিয়ে বলছি যে ভর করার নজির পাওয়া যাচ্ছে। আমরা ইতোমধ্যেই নজির পাওয়া যাচ্ছে যে নানান অজুহাতে কিভাবে এই নির্বাচন প্রক্রিয়ায়, নির্বাচনী ট্রেনে যে সরকার উঠতে চাচ্ছে বা বাংলাদেশকে তুলে দিতে চাচ্ছে, সেই নির্বাচনী ট্রেনের ইঞ্জিন কিভাবে বন্ধ করে দেয়া যায়। এবং সেজন্য নিত্য নতুন ফ্যাকরা, যেটিকে আমরা বলে থাকি, বা ফ্যাসাদ, সেটিকে সামনে নিয়ে আসা হচ্ছে, যেটি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের বিপক্ষে। আজকে নতুন করে হুট করে আপনি এমন ভাবে কথা বলছেন যে আপনি কারোর পক্ষ হয়ে বলছেন। আমি কারোর পক্ষ না, আমি বলছি আমার কথাও তো একটি পক্ষে চলে যাচ্ছে না। কারো পক্ষে গেলে সেটি তারা বিশ্লেষণ করবে তাদের পক্ষে যাচ্ছে কিনা, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে ভোটের জন্য। সরকার ভোট দিতে চাইছে, সরকার ভোটের জন্য কতগুলো রূপরেখা তৈরি করেছে। আপনার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মানুষ যদি ভোটের জন্য মুখিয়ে থাকে, তারা কি বাংলাদেশের মানুষ না? না, বাংলাদেশের মানুষ, কিন্তু যারা ফ্যাসিস্ট, যাদেরকে দেশ থেকে বিদায় নিয়ে হচ্ছে, তারা বাংলাদেশের মানুষ ছিল না? তারাও তো মুখিয়ে আছে। সেই নেতারা বাংলাদেশের মানুষ ছিল না? তারাও তো মুখিয়ে আছে নাকি? তারাও তো মুখিয়ে আছে। তারা দেশে আসবার জন্য কোন সুযোগে আসবে, বাংলাদেশে কখন কে করে দিচ্ছে? তাহলে বাংলাদেশে ফ্যাসাদটা যারা ফ্যাসাদ করে দিতে চায়, যারা বাংলাদেশে এই গণতন্ত্রকে আপনি স্পেসিফাই করবার জন্য, গণতন্ত্রকে যারা ভুলুণ্ঠিত করেছে, তাদের সাথে যারা হাত মিলাতে চায়, তারাই হচ্ছে বাংলাদেশের ভোট হাত মিলছে। কার হাতে? পরশক্তি, যেটিকে আপনি পার্শ্ববর্তী দেশের পরশক্তি বা পার্শ্ববর্তী দেশ বলছেন, বা ফ্যাসিস্ট সরকার যাদেরকে বলছেন, একেবারে স্পেসিফিক। আমি যেহেতু গণমাধ্যম কর্মী, আমি লিখতে অভ্যস্ত, যেহেতু আপনি দায়িত্ব নিয়ে বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি স্পেসিফাই করবার জন্য। আপনি আপনার আগ্রহ থাকতেই পারে, কিন্তু স্পেসিফাই করবার জন্য আপনাকে কতগুলো ইন্ডিকেটর ইউজ করতে লাগবে। সেই ইন্ডিকেটর দ্বারা আপনাকে বুঝে নিতে লাগবে যে কারা কাদের সাথে হাত মিলাচ্ছে। ইন্ডিকেটর গুলো দর্শকদের পরিষ্কার করেন। বলা হচ্ছে তো, দর্শকরা অত বুঝবে না। বলা হচ্ছে যে এই জুলাই পরবর্তী সময়ে যারা আগ বাড়িয়ে ফ্যাসিস্টকে মাফ করে দিয়েছে, যারা আগ বাড়িয়ে আমার দীর্ঘদিনের শত্রুকে, যারা বাংলাদেশের গণতন্ত্রকে চায় না, বাংলাদেশের টেকসই মজবুত অর্থনীতি চায় না, যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, তাদেরকে যারা মাফ করে দিয়েছে, তাদের সাথে তাদের আতাত হয়েছে। এটি স্পষ্ট হচ্ছে, হওয়ার চেষ্টা করছে। তারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে তারা আবার ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে। এবং এটাই কি তার আউটপুট? হ্যাঁ, সেটি তারই বহিঃপ্রকাশ ঘটছে। এবং আমি শঙ্কিত, আজ এটিই যদি ঘটে, তাহলে যে লড়াই সংগ্রাম করে এই নির্বাচনটি হচ্ছে না, এই 3,000 মানুষ বুক চিতিয়ে দিয়ে তাদের মৃত্যুকে বরণ করে নিয়েছে, মানে এর বেশি তাদের দেওয়ার কিছু ছিল আর কিছু ছিল না, তাদের সর্বস্ব বিলিয়ে দিয়েছে। সেই স্বপ্ন ভুলুণ্ঠিত হয়ে যায় কিনা সেই আশঙ্কায় আছি। যদি সরকারের ধীরতা দিয়ে ওই ষড়যন্ত্রকে মোকাবেলা না করা যায়। আপনি সরকারের দৃঢ়তার আগে একটি শব্দ ব্যবহার করেছেন, যদি। আপনি কি মানে সন্দিহান? আমি সন্দিহান এই কারণে, সরকারের ভেতরে সরকার আমি বলতে আমি তাদেরকে মনে করি যারা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে রয়েছে, কিন্তু তাদের কাজগুলো যারা করছে, তাদের ইনস্ট্রাকশন যারা করছে, সেখানে পতিত শক্তি কিন্তু বহাল রয়ে গেছে। 90 জায়গারও বেশি জায়গায় পতিত সরকারের সাথে যারা কাজ করেছে নানানভাবে, সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হন, মাঠ প্রশাসন হন, বা কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বলেন, সব জায়গায় কিন্তু সেই পতিত সরকারের যারা দোসর ছিল, তাদের সাথে যারা কাজ করেছে, তারা কিন্তু সেই জায়গাগুলোতে রয়ে গেছে। অতএব অন্তর্বর্তী সরকারের ভেতরে অনেকেই খুব দ্রুততার সাথে নির্বাচনটাকে অর্থবহ উৎসবমুখর একটি নির্বাচন করতে চায়। সেই তাদের চাওয়াগুলো কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে জানি যে সরকার প্রধান বা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তারা যেভাবে যে কাজটি চান, অনেক জায়গায় সেই কাজটি সেভাবে কিন্তু হচ্ছে না। এই কারণেই কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এক ধরনের রদবদলের আলোচনা
উঠেছে? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের রদবদলের অনেকগুলো কারণ আছে। রদবদলের যে আলোচনা উঠেছে বা গুঞ্জন উঠেছে তার অনেকগুলো কারণ আছে। কতগুলো জায়গায় প্রশাসনিক ব্যর্থতা আছে, কারো কারো অতি কথন আছে, কথনের সাথে কাজের মিল নাই, সেটি আমরা দেখতে পাচ্ছি। আবার উপদেষ্টা পরিষদের কোনো উপদেষ্টা আসলেই কাজ করতে পারছেন না, বয়সের ভারে নুয়ে পড়েছেন, এরকম ঘটনাও আমরা শুনতে পাই। তারা আসলে কেউ বলেন চিটং এর সরকারের প্রতিনিধি, আবার কেউ বলেন এনজিওর সরকারের প্রতিনিধি। এই যে বিভিন্ন জায়গায় কি মনে করেন? না, আমি বলছি যে এই যে মনে করা হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন যেটা মনে করছে, সেখান থেকে এই গুঞ্জন তৈরি হয়েছে। এই গুঞ্জনের কোনো ভিত্তি যতক্ষণ পর্যন্ত এটি না আসে বাস্তবায়নে, এ নিয়ে কিন্তু কয়েকবার এই গুঞ্জন উঠেছে এবং সেটি নির্বাচন পর্যন্ত এই গুঞ্জনের ডালপালা আরো মেলতে থাকবে, আরো বিস্তৃত হতে থাকবে। ভারতে জেনজি বেশ শক্তিশালী হয়ে উঠছে ডে বাই ডে, এর প্রভাব বাংলাদেশে আবারও পড়বে কিনা? দেখেন, আপনি বাদল ভাই নিশ্চয়ই শুনেছেন, আপনিও প্রত্যক্ষ করেছেন বিভিন্ন গণমাধ্যমে, যে বাংলাদেশে আর এক ধরনের মানে আমরা যে অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যেও দুই একজনের বক্তৃতায় শুনেছি যে আবারও কিন্তু 5 আগস্টের মতো একটি পরিস্থিতি হতে পারে বাংলাদেশে। সেই শঙ্কাটি যারা করেছেন জুলাই, এবং ভারতে কিন্তু এইটি শুরু হলে এর প্রভাব তো বাংলাদেশে পড়তে পারে। দেখেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশে প্রথম এই ধরনের ঘটনা কিন্তু গত কয়েক দশকের মধ্যে যদি দেখেন, এটি বাংলাদেশের সূচনাটা বাংলাদেশ থেকেই হয়েছে এবং সূচনা সেটির সফল পরিণতিও কিন্তু বাংলাদেশে এখন সফল বলা যায়। আমি সফল এই কারণে বলবো যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, সেই কারণে সফল। গণতন্ত্রায়ন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রায়ন না হচ্ছে, সেটা আরেকটি প্রেক্ষাপট, একটি প্রেক্ষাপট, দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে সফল হয়েছে এবং এই সফলতা কিন্তু পার্শ্বের বিভিন্ন দেশ, মানে পাশ্চাত্য থেকে শুরু করে আপনি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশ কোথাও অনুকরণীয় ছিল এর আগে, সেটি কিন্তু আমরা জানতাম। প্রফেসর ইউনূসের অনেক কর্মযজ্ঞ সারা বিশ্বে ছড়িয়েছিল। প্রফেসর ইউনূসের যে মডেল, সেটি বিভিন্ন দেশ অ্যাডপ্ট করেছে তাদের উন্নয়নের ক্ষেত্রে। কিন্তু প্রফেসর ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের আগে যে বিপ্লবটি হয়েছে, সেটিও কিন্তু বিভিন্ন বিশ্বের বুকে তারুণ্য দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের তারুণ্য দেখিয়ে কি করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় এবং অন্যায়কারীর বিরুদ্ধে বিজয়ী হতে হয়, সেটি বাংলাদেশ কি করে বিলিয়ে দিতে হয়। রায় একেবারেই ঠিক। তো সেই জায়গা কিন্তু, যেটি আপনি নেপালের কথা বলছেন, নেপালের পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা পালিয়ে গেছেন। প্রধান বিচারপতিকে 6 মাসের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে, 3 সদস্যের মন্ত্রিপরিষদ সদস্য দেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত সেই মন্ত্রিপরিষদ গঠন হয় নাই। কারা হবেন সেই মন্ত্রিপরিষদে? প্রধানমন্ত্রী, উপদেষ্টা, কি বলে যে রাষ্ট্রপতি তাকে শপথ পড়িয়েছেন। এবং এই যে বিজয়, এবং সেখানটাতেও আপনি দেখবেন এই যে প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে যারা এই সেখানে একটি টাইম ফ্রেম বেঁধে দেওয়া এবং 6 মাসের মধ্যে একটি নির্বাচন দেবার কথা বলা হয়েছে। তো আমাদের সাথে তাদের পার্থক্যের জায়গাটা হলো, যেখানে মিলটা হলো, এই সরকার, আমাদের অন্তর্বর্তী সরকার গঠন করবার ক্ষেত্রে যারা জুলাই বিপ্লবের সামনের সারির যোদ্ধা ছিল, তাদের সাথে আলাপ আলোচনা এবং তারা সরকার নির্বাচন, সরকারের উপদেষ্টা নির্বাচনের ক্ষেত্রে তাদের পছন্দ, তাদের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা, সেই জায়গাগুলোকে আমলে নেওয়া হয়েছে। ঠিক নেপালেও সেটি কিন্তু হয়েছে, ওখানেও 2 জন ছাত্র উপদেষ্টা আছে, সেখানেও কিন্তু নেওয়া হয়েছে। এবং এই যে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী কাকে করা হবে, সেই আলাপ আলোচনায় কিন্তু কেন্দ্রবিন্দুতে ছাত্ররা ছিল। তো আপনি যেটি ভারতের কথা বলছেন, ভারতেও তার কিন্তু বাতাস লেগেছে। এবং আপনি যে শঙ্কা করছেন যে ভারতে যদি আবার জেনজির আন্দোলন ঘটে, বা আমাদের উপদেষ্টা যারা জেনজিতে ছিলেন বা সামনে ছিলেন, তাদের ভিতরে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন, তাদের শঙ্কাটা আর ভারতের সাথে যদি উত্থান হয়, সেটি ভিন্ন প্রেক্ষাপট। কারণ আমাদের ভেতর থেকে যারা শঙ্কা প্রকাশ করেছেন, তাদের শঙ্কার একটি কারণটা হলো যে তারা যে স্বপ্ন দেখেছিল, যে আন্দোলন করেছিল, যে পরিবর্তন চেয়েছিল, এই এখন ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর, এই জায়গা যখন দেখতে পাচ্ছে, এটির মধ্য দিয়ে তাহলে আবার ওই পুরনো শক্তি ফিরে আসবার দ্বার কিন্তু উন্মোচন করে দেবার একটি প্রক্রিয়া চলছে। সেটি যদি হয়, তাহলে কিন্তু ওই পতিত সরকারের যারা দোসর, পতিত সরকারকে যারা জিয়ে রেখেছিল, তারা আবার একটি মাঠে নামবে এবং প্রতি বিপ্লব ঘটতে পারে। এই শঙ্কাটি যারা জুলাই বিপ্লবী ছিল, তাদের মধ্যে কেউ কেউ
ইতোমধ্যে উঠেছে। আমি মনে করি সরকার যথেষ্ট সজাগ। রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো এখন অগ্রভাগে আছে, তারা কিছু বিষয়, অনেকগুলো বিষয় ঐকমত্য কমিশনের সাথে তারা ঐকমত্যে পৌঁছেছে। কয়েকটি বিষয়, যে সংবিধান বা আপনার জুলাই ঘোষণাপত্র, এই কয়েকটি বিষয় নিয়ে যে মতবিরোধ আছে, বা পিআর, এই বিষয়গুলো আমি মনে করি খুব শীঘ্রই এই মতবিরোধ কেটে যাবে এবং আমরা একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার গণতন্ত্রের যে সুফল সেটি আমরা ভোগ করতে পারবো, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। ধন্যবাদ বাদল ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকবে। রাজনীতিতে সবসময় এগুলো ছিল, বিশেষ করে এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং রাজনীতিতে কোনো নিয়ম আসলে ওইভাবে নেই, তবে শিষ্টাচার বজায় রেখেই রাজনীতি করতে হবে। এবং এই মুহূর্তে যে বাংলাদেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা যেন ট্যাগিং রাজনীতি, বোলিং রাজনীতিতে আবারও ফিরে না যায়। যদি সেই বাস্তবতায় আবারও আমরা ফিরে যাই, তাহলে বারবার আমাদের কাছে সামনে 24 ফিরে আসবে। এবং এই 24কে যদি আমরা চেতনায় ধারণ করতে না পারি, তাহলে পতিত ফ্যাসিস্ট সেই আওয়ামী লীগ ফিরে আসবার পথ আমরাই হয়তো তৈরি করে দেব। এই যাতে আর ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে আসতে না পারে, সেজন্য শুধুমাত্র রাজনৈতিক দল বা সরকারের দায়িত্ব নয়, সচেতন হতে হবে নাগরিকদের। নিশ্চয়ই জনগণ সকল বাস্তবতা দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন, কোন পক্ষে দাঁড়াবেন, বাংলাদেশ না ফ্যাসিবাদ, সেই সিদ্ধান্ত নেবে জনগণ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।